11-12 শিক্ষকের চাকরির চূড়ান্ত মেধা তালিকা প্রকাশ করলো এসএসসি। প্যানেল এবং ওয়েটিং লিস্ট মিলিয়ে তালিকায় 18,900 জনের নাম। এর মধ্যে যোগ্য চাকরিহারা প্রায় 10,000। 11-12 শিক্ষক নিয়োগ প্রক্রিয়া বুধবার চূড়ান্ত মেধা তালিকা প্রকাশ এসএসসির। নিয়োগ প্রক্রিয়ায় ইন্টারভিউয়ে ডাক পেয়েছিলেন প্রায় 20,000 চাকরি প্রার্থী। এর মধ্যে চূড়ান্ত প্যানেল এবং ওয়েটিং লিস্ট মিলিয়ে তালিকায় 18,900 জনের নাম। 2016 সালের এসএসসির কোটা প্যানেল গত বছরের এপ্রিলে বাতিল করে দেয় সুপ্রিম কোর্ট। এর জেরে 9, 10, 11, 12 মিলিয়ে যোগ্য চাকরিহারা 13,000-এর কিছু বেশি। 11-12 চূড়ান্ত মেধা তালিকায় নাম রয়েছে প্রায় 10,000 জন যোগ্য চাকরিহারার। নবম দশমের মেধা তালিকা এখনো প্রকাশিত হয়নি, সেখানে নিয়োগ প্রক্রিয়া চলছে। অর্থাৎ 11-12 চূড়ান্ত মেধা তালিকাতেই যোগ্য চাকরিহারাদের অধিকাংশের নাম উঠে গিয়েছে। বুধবার 3টি তালিকা প্রকাশ করে স্কুল সার্ভিস কমিশন: চূড়ান্ত মেধা তালিকা, ওয়েটিং লিস্ট এবং রিজেক্ট লিস্ট। এই মেধা তালিকা প্রকাশের 7 দিনের মধ্যে শুরু হবে কাউন্সেলিং, এরপর স্কুলে পোস্টিং। এই প্রক্রিয়া চলবে ফেব্রুয়ারির মাঝামাঝি পর্যন্ত। অর্থাৎ বিধানসভা ভোটের আগে 11-12 শিক্ষক নিয়োগ প্রক্রিয়া শেষ হয়ে যাওয়ার কথা। সুপ্রিম কোর্টের নির্দেশে নতুন করে নিয়োগ প্রক্রিয়া শুরু করে এসএসসি। সেই মতো গত বছরের সেপ্টেম্বরে 9, 10 এবং 11-12 শিক্ষক নিয়োগের পরীক্ষা নেয় এসএসসি। 11-12 শূন্যপদ 12,514। ইন্টারভিউয়ে ডাক পড়ে প্রায় 20,000 চাকরি প্রার্থীর। এই সকল প্রার্থীর প্রথমে ভেরিফিকেশন হয়, তারপর ইন্টারভিউ। এদিন প্রকাশ করা হলো মেধা তালিকা। নিউজ 18 বাংলা। দ্বিতীয় বিয়ে করেছেন হিরণ, আর গতকালই বিয়ের ছবি পোস্ট করেন। বারাণসীর ঘাটে ঋতিকা গিরির সঙ্গে বিয়ের ছবি পোস্ট করেন হিরণ। বিয়ের ছবি পোস্ট করার পর কি অভিযোগ? হিরণের বিরুদ্ধে তার স্ত্রীর অভিযোগ, প্রথম স্ত্রীর অভিযোগ। বিজেপি বিধায়ক হিরণের বিরুদ্ধে স্ত্রীর অভিযোগ, বিচ্ছেদ না করেই দ্বিতীয় বিয়ে করেছেন হিরণ। আরো বিস্তারিত এই বিষয়ে জানবো। মানুষ রয়েছে আমার সঙ্গে, আরো ডিটেল আপডেট দিতে পারবে মানুষ। দেখো সোনি, আমরা কিন্তু গতকাল থেকে দেখতে পাচ্ছি যে বিধায়ক অভিনেতা হিরণ চট্টোপাধ্যায়ের দ্বিতীয় বিয়েকে কেন্দ্র করে যে বলা যেতে পারে একটা সরগরম বিষয়, সেইটা কিন্তু আজকে আরো স্পষ্ট হয়েছে। কারণ গতকাল হিরণ চট্টোপাধ্যায়ের প্রথম স্ত্রী অনিন্দিতা চট্টোপাধ্যায় অভিযোগ করেছিলেন যে তার সঙ্গে কোনো আইনি বিবাহ বিচ্ছেদ হয়নি, তিনি কোনো নোটিশ পাননি, তাদের মধ্যে কখনোই ছাড়াছাড়ি হয়নি। তার সত্ত্বেও কিন্তু হিরণ দ্বিতীয় বিয়ে করেছে। এই বিয়ে অবৈধ এবং এই বিয়ে কোনো বৈধতা নেই এবং তার মেয়ে রয়েছে এবং মেয়ে এবং অনিন্দিতাই কিন্তু বৈধ স্ত্রী এখনো পর্যন্ত। কিন্তু আজকে আমরা দেখতে পাই যে সন্ধ্যাবেলা হিরণ চট্টোপাধ্যায় যাকে বিয়ে করেছেন দ্বিতীয় স্ত্রী বলে পরিচয় করিয়েছিলেন। এই জায়গাটাই জানতে চাইবো মানুষ। সোশ্যাল মিডিয়ায় তো ঋতিকা গিরি তিনিও পোস্ট করেছেন, সেই পোস্টে কি রয়েছে? একদম, তোমাকে যেটা জানানো সোনিয়া, যে ঋতিকা গিরি আজকে কিন্তু সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেছেন এবং তিনি বলেছেন যে তার বিরুদ্ধে যে অভিযোগ আনা হচ্ছে, অর্থাৎ হিরণ চট্টোপাধ্যায়ের প্রথম স্ত্রী অনিন্দিতা চট্টোপাধ্যায় যে অভিযোগ এনেছেন সেগুলো সর্বৈব সত্য নয়। তার বয়স নিয়ে ভুল তথ্য দেওয়া হয়েছে এবং অনিন্দিতাকে ইতিমধ্যেই কিন্তু ডিভোর্সের নোটিশ পাঠানো হয়েছে বলে ঋতিকা গিরি অভিযোগ করেছেন। তবে তার অভিযোগকে কিন্তু খারিজ করে দিয়েছেন অনিন্দিতা চট্টোপাধ্যায় এবং তিনি আজকে আনন্দপুর থানায় গিয়েছেন এবং তিনি অভিযোগ জানিয়ে বলেছেন যে কোনো রকম বিবাহ বিচ্ছেদের বা ডিভোর্সের নোটিশ পেপার তার কাছে আসেনি। একটা আইনি নোটিশ এসেছিল, কিন্তু সেখানে বিবাহ বিচ্ছেদের বা ডিভোর্সের কোনো রকম উল্লেখ ছিল না। এটা অনিন্দিতা চট্টোপাধ্যায় তার আইনজীবী হিরণ চট্টোপাধ্যায়ের মেয়ে নাইসা চট্টোপাধ্যায়কে পাশে নিয়ে কিন্তু সংবাদ মাধ্যমকে জানিয়েছে। তবে আবারও বলা, যেটা ঋতিকা গিরি তিনি কিন্তু সোশ্যাল মিডিয়ায় বলেছেন যে সর্বৈব সত্য নয়। তার সঙ্গে হিরণের সম্পর্কের কথা, তার সঙ্গে বেনারসে বিয়ের কথা এবং যাবতীয় বিষয় উল্লেখ করে বলেছেন যে ডিভোর্সের নোটিশ পাঠানো হয়েছে। তবে হিরণ চট্টোপাধ্যায়ের প্রথম স্ত্রী অনিন্দিতা চট্টোপাধ্যায় কিন্তু বলেছেন কোনো রকম বিবাহ বিচ্ছেদের নোটিশ আসেনি। তিনি এখনো পর্যন্ত আইনত হিরণ চট্টোপাধ্যায়, তাদের এক কন্যা রয়েছে 19 বছরের এবং যেগুলো বলা হচ্ছে ঋতিকা গিরি যেটা বলেছেন, তিনি সিম্প্যাথি কার্ড খেয়েছেন। এদিকে মানুষ ঋতিকা গিরির সঙ্গে বিয়ের ছবি পোস্ট করেছিলেন হিরণ, কিন্তু বিয়ের ছবি সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেও সেই ছবি হিরণ ডিলিট করে দিয়েছে।
একদম গতকাল সোশ্যাল মিডিয়াতে এই ছবি পোস্ট করা থেকেই কিন্তু বিতর্কের সূত্রপাত। অর্থাৎ বেনারসে হিরণ চট্টোপাধ্যায় ঋতিকা গিরিকে বিয়ে করেছেন সেই সমস্ত ছবি তিনি গতকাল তার সোশ্যাল মিডিয়াতে পোস্ট করেছিলেন। তারপর থেকে যেটা তোমাকে বললাম যে সরগরম গোটা বিষয়টা এবং বিতর্কের উৎপত্তি এবং উৎপত্তিস্থল সেখান থেকে। তারপরে কিন্তু হিরণ চট্টোপাধ্যায় যখন দেখছেন যে তার স্ত্রী অভিযোগ জানাচ্ছেন অর্থাৎ অনিন্দিতা, এবং তারপর এটা রীতিমতো ভাইরাল সোশ্যাল মিডিয়ায়, তখন কিন্তু তিনি সমস্ত ছবি মুছে ফেলেন। যদিও আমরা এই ছবি সত্যতা যাচাই করেনি নিউজ 18 বাংলা, তবু এই সমস্ত ছবি কিন্তু হিরণ চট্টোপাধ্যায় তার সোশ্যাল মিডিয়া বা সোশ্যাল হ্যান্ডেল থেকে সমস্ত ছবি কিন্তু সরিয়ে দেন। এবং তারপরেই কিন্তু আজকে ঋতিকা গিরি নিজের সোশ্যাল মিডিয়াতে এই পোস্ট করেন এবং এই বিয়ে নিয়ে তিনি বলেন। এবং পাশাপাশি তোমাকে জানিয়ে রাখবো সোনিয়া, যে এই বিয়েটা রিসেন্টলি হয়নি এমনটাই হিরণ চট্টোপাধ্যায়ের স্ত্রী অনিন্দিতা চট্টোপাধ্যায় জানিয়েছেন, যে খুব সম্ভবত সেপ্টেম্বর মাসে হয়তো তারা বিয়ে করেছেন, তিনি জানতে পেরেছেন। তবে এতদিনে তারা ছবিটা সোশ্যাল মিডিয়াতে পোস্ট করেছেন এবং সেই পোস্ট করার পর থেকে কিন্তু এই বিতর্কের সূত্রপাত হয়েছে। পাল্টা অভিযোগ চলছে, কারণ হিরণ চট্টোপাধ্যায়ের স্ত্রীর অভিযোগ যে এখনো পর্যন্ত কোনো আইনি বিচ্ছেদ হয়নি, এখনো তিনি বৈধ স্ত্রী এবং এখনো তিনি যে আবাসনে থাকেন সেটা হিরণ চট্টোপাধ্যায় এবং তার নামে রয়েছেন। হিরণ চট্টোপাধ্যায় মেয়ের সঙ্গে অবশ্যই দেখা করতে আসেন, কিন্তু কোনোদিন কোনো রকম বিবাহ বিচ্ছেদের কথা উল্লেখ করেননি, কোনো নোটিশ পাঠায়নি, কোনো আইনি নোটিশ তার কাছে আসেনি। বেশ সোনিয়া, বিয়েটা আমার মেয়ে আমার পাশে দাঁড়িয়ে আছে, আর আমার বর কতদিন ছিল, আর আমি আরবানা এনআরআই কমপ্লেক্সে থাকি। আমি সিসিটিভি ফুটেজ দেখালে এক্ষুনি মেয়েটা কি বলবে তাহলে? ও হিরণ কতদিন ছিল আমি তো প্রমাণ করে দেবো এক্ষুনি। এখন তো সিম্প্যাথি কার্ড খেলছে, ও তো এটাই চায়, এই পোস্টটা লিখেইছে তো এই জন্য। প্রথমত 5 বছর আগে হিরণ এই সময় পৌঁছায়নি খড়গপুরে, কারণ ভোটটা কোন সময় হয় 2021-এ, তাহলে 5 বছর তো হয়ই না। ঋতিকাকে হিরণ চ্যাটার্জি চিনতই না তখন। ডিভোর্সের নোটিশ ওভাবে পাঠানো যায় না, ডিভোর্সের নোটিশ কোর্ট থেকে আসে। কোর্ট থেকে তো ওনাদের যে একটা লয়ার্স নোটিশ একটা পাঠানো হয়েছিল, সেটার সাথে ডিভোর্সের কোনো সম্পর্কই নেই। কখনো কোনো কোর্ট থেকে কোনো নোটিশ ডিভোর্স সংক্রান্ত আসেনি। আর এবার যে খবরে নজর রাখবো, কারো পরিবারের ডাক পড়েছে এসআইআর শুনানিতে। কেউ নিজেই শুনানিতে ডাক পেয়েছিলেন। এসআইআর শুনানি আতঙ্কে বুধবার আবারও 3 জনের মৃত্যুর অভিযোগ। মুর্শিদাবাদের জলঙ্গির বাসিন্দা হাসিনা বিবি, বয়স 75। বুধবার সকালে তাঁর মৃত্যু হয়। পরিবারের দাবি, তাদের সবাইকে এসআইআর শুনানির নোটিশ দেওয়া হয়েছে। শুনানির নোটিশে আতঙ্কে ছিলেন বৃদ্ধা। এর জেরেই স্ট্রোক হয়ে মৃত্যু বলে দাবি পরিবারের। লাতি ছেলেপিলের গেলারে একটু কাগজ ভুলে এসছে এসআরের জন্য। আমার মা আজকে বেলা 7টার সময়তে ইন্তেকাল করেছেন, স্ট্রোক করেছে। কাগজ করতে হবে, অফিসে যেতে হবে, এই জন্য আমার মা চিন্তা করেছে। চিন্তা করার পরে স্ট্রোক করেছে। ছেলেদের কি হবে, কান্দি বেড়াচ্ছিল। বছর 70-এর শহর আলীমণ্ডল, উত্তর 24 পরগনার হাড়োয়ার বাসিন্দা। বুধবার তাঁর এসআইআর শুনানিতে যাওয়ার কথা ছিল, কিন্তু তার হলো না। শুনানিতে যাওয়ার আগেই মারা যান। পরিবারের দাবি, শুনানির নোটিশ পাওয়ার পর থেকেই আতঙ্কে ছিলেন। এর জেরেই হার্ট অ্যাটাকে মৃত্যু। আমার বাপ চিন্তা ভাবনা করতো, কাগজপত্র ঠিক ছিল না বলে প্রচুর চিন্তা করতো। আমার বাপ চিন্তা করতে করতে আমার বাপ মৃত্যু হলো। এই এসআইআর চিন্তা করতে করতে? হ্যাঁ, আজকে তো হিয়ারিং ছিল। আজকে হিয়ারিং ছিল। জলপাইগুড়ি সদরের গড়ালবাড়ির বাসিন্দা মকবুল হক। 28শে জানুয়ারি তাঁর এসআইআর শুনানি। বুধবার ভোরে মারা যান মকবুল। পরিবারের দাবি, এসআইআর শুনানি আতঙ্কে হার্ট অ্যাটাক হয়েছে, তাতেই মৃত্যু। এসআইআর এর নাম আসছে লিস্টে আর কি, তো শুনে আর কি কালকের থেকে মানে টেনশনে ছিল। তারপরে হঠাৎ করে ডাক দিছে, যাইতে তো পারেনি, অসুস্থ। তারপরে আজকে রাত্রেবেলায় মানে একদম হার্ট অ্যাটাকের মতন হয়ে গেছে, সকালবেলায় মানে মৃত্যু হয়ে গেল। নিউজ 18 বাংলা। এসআইআর শুনানি চলছে, জেলায় জেলায় হয়রানিও চলছে। দিকে দিকে ছবিটা এরকমই, নানা অভিযোগ নানা জায়গায়।
পা অবশ, তারপরেও কষ্ট করে এখানে আসতে হলো। ভোলা মহন্ত আলিপুরদুয়ার জাংশন এলাকার বাসিন্দা। পরিবার জানিয়েছে বছর 62 এই প্রৌঢ়ের দুবার স্ট্রোক হয়েছে, একা হাঁটতে পারেন না, তাকেও বুধবার শুনানিতে যেতে হয়, সেটাও বাড়ি থেকে প্রায় 25 কিলোমিটার দূরে আলিপুরদুয়ার 1 নম্বর ব্লকের বিডিও অফিসে। অসুখ হয়েছিল, পরে টরে যায়, বারবার অসুবিধা হয়, হাঁটতে পারে না, চলতে পারে না। এই ইলেকশন কমিশন যদি মানে বাড়ি বাড়ি গিয়ে আপনাদের এই ইয়েটা করতে ভালো হতো। ভালো হয়তো। হুগলির শ্রীরামপুরের বাসিন্দা সাম্য চট্টোপাধ্যায়, সেরিব্রাল পলসির রোগ, হাঁটতে পারেন না, সঙ্গী হুইল চেয়ার, তিনিও বুধবার শুনানিতে। আমার ছেলে শাম্ব চ্যাটার্জি, ও সেরিব্রাল পালসি পেশেন্ট। সঠিক কারণটা পরিষ্কার আমাদের কাছে কিছুই নয় যে কেন ডাকা হয়েছে, শুধু বলেছে কিছু একটা অমিল পাওয়া গেছে। এই অবস্থাতে একটা ছেলেকে কেন, যার 50% সেরিব্রাল পালসি, তাকে কেন ডাকা হলো আমার কাছে পরিষ্কার নয়। এসআইআর শুনানিতে লম্বা লাইন, ভিড়ে ভিড়। এই ছবিটা উত্তর 24 পরগনার হাড়োয়া ব্লকের বিডিও অফিসের। ব্লক প্রশাসনের দাবি, একটি ব্লকের প্রায় 86,000 জনকে এসআইআর শুনানিতে তলব করা হয়েছে। বুধবার একসঙ্গে শুনানিতে হাজির হন প্রায় 5,000। এই নিয়ে তিনবার হচ্ছে। আমি বিওলার বাড়িতে গিয়ে আমি নিজস্বভাবে কাজ করেছি, সে নিজে বাড়ি এসে ছেলের মাধ্যমিকের সার্টিফিকেট, তারপরে জন্ম সার্টিফিকেট, তারপরে শিডিউল কাস্ট সার্টিফিকেট, সবকিছু প্রমাণপত্র দেওয়ার পরে আবার হয়রানি। মানে আমরা অনেক ভাই বোন, সেই জন্য আমার হিয়ারিং এ ডেকেছি। এটা আমাদের হয়রানি ছাড়া আর কিছুই না। আজকে আমাদের এই বাল বাচ্চা সব ফেলে দিয়ে এখন এই লাইনে দাঁড়িয়ে থাকতে হচ্ছে। এখন ঘন্টার পর ঘন্টা, কখন হবে তাও জানি না, না খেয়ে না দিয়ে লাইনে এইভাবেই দাঁড়িয়ে আছি। শুনানিতে চলে এসেছেন অনেকে, এদিকে কমিশনের অফিসারদের দেখা নেই। অভিযোগ, অপেক্ষা করতে হয়েছে 2 থেকে 3 ঘন্টা। এ নিয়ে বীরভূমের সিউড়ির 1 নম্বর বিডিও অফিসে ক্ষোভ। আমাদের কাজ কাম ছেড়ে আমরা 8টা থেকে এসে এখানে বসে আছি। সমস্যা এটাই, ওনারা আসবেন তবে আমাদের কাগজ জমা দিতে হবে, অতক্ষণ না হলে আপনারা বসে থাকুন। কাজ ছেড়ে আসতে হয়েছে, ওনারা যখন ডাকবে তখন আসতে হবে। এতক্ষণে এসছেন ওনারা 11টায়, হিসেব করলেন না আপনার, 8টা থেকে 11টা, কতক্ষণ অপেক্ষা হচ্ছে। প্রচুর হয়রানি, এই হয়রানি বলাই যাবে না। নিউজ 18 বাংলা। 28শে জানুয়ারি সিঙ্গুরে মমতা বন্দ্যোপাধ্যায়, রয়েছে প্রশাসনিক কর্মসূচি, রাজনৈতিক সভাও করতে পারেন। 18ই জানুয়ারি এই সিঙ্গুরেই সভা করেন নরেন্দ্র মোদী। সামনে বিধানসভা ভোট, তার আগে নজরে হটস্পট সিঙ্গুর। 28শে জানুয়ারি সিঙ্গুরে মমতা বন্দ্যোপাধ্যায়, রয়েছে প্রশাসনিক কর্মসূচি, বাংলার বাড়ি প্রকল্পের টাকা দেওয়ার কথা ঘোষণা করবেন, রাজনৈতিক সভাও করতে পারেন। সিঙ্গুর ঘিরে একসময় তোলপাড় হয়েছে দেশের রাজনীতি। সিঙ্গুরে ন্যানো কারখানা তৈরি করতে চেয়েছিল টাটারা, এর জন্য জোর করে কৃষকদের জমি দখলের অভিযোগে আন্দোলনে নামে তৃণমূল। এরপর 2011 সালে রাজ্য রাজনৈতিক পালাবদল হয়, ক্ষমতায় আসে তৃণমূল। সিঙ্গুরের জমি লড়াই আদালতে চলতে থাকে, শেষমেশ আদালতের নির্দেশে সিঙ্গুর ছাড়তে হয় টাটাদের। 2016 সালে সিঙ্গুরের কৃষকদের জমি ফেরত দেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এটাই আমরা চেয়েছিলাম, জমি ফেরত দেওয়া হোক। সেই কথা আজকে আমরা রাখতে পেরেছি, এটা আজকে বড় জয়। 2 সপ্তাহের মধ্যে 800 কৃষক পরিবারকে তাদের চেক এবং জমির পর্চা দুটোই ফেরত দেওয়া হচ্ছে। 9117 জনের পর্চা রেডি হয়ে গেছে। 2011 সালে পরিবর্তনের পালে হাওয়া দিয়েছিল তৃণমূল। 26-এর ভোটে আগে সেই সিঙ্গুর ঘিরে আবার হাওয়া গরম হচ্ছে। গত 18ই জানুয়ারি এই সিঙ্গুরেই সভা করেন নরেন্দ্র মোদী। প্রথমবার তার সিঙ্গুরে সভা, ডাক দেন পরিবর্তনের। তবে সিঙ্গুরে শিল্প করা নিয়ে কোনো বার্তা তার থেকে শোনা যায়নি।
এবার সেই সিঙ্গুরে মমতা বন্দ্যোপাধ্যায়ের সভা আগামী বুধবার রতনপুরে। সিঙ্গুরের মানুষ তো মমতা বন্দ্যোপাধ্যায়ের আন্দোলনের পক্ষে ছিলেন, আছেন এবং থাকবেন। বিরোধীরা যে লাগাতার কুৎসা করছে, বাস্তব থেকে অনেক দূরে থাকা এই কুৎসাগুলোকে খানিকটা প্রচার করে দেওয়া হচ্ছে। তো আমরা আমাদের কথাগুলো বলবো, মুখ্যমন্ত্রী কথাগুলো বলবেন, পরিষ্কার হয়ে যাবে, দুধ কা দুধ পানি কা পানি। নিউজ 18 বাংলা। আলিপুরদুয়ার শহরে রেলগেট ভোগান্তি, আর তা নিয়ে রাজনৈতিক চাপান্তর। একদিকে বিজেপি আর একদিকে তৃণমূল। আলিপুরদুয়ার শহর, এই শহরের মাঝখান দিয়ে গিয়েছে রেল লাইন। আলিপুরদুয়ার জংশন থেকে রোজ একাধিক প্যাসেঞ্জার ট্রেন, এক্সপ্রেস ট্রেন এবং মালগাড়ি এই লাইনের উপর দিয়ে চলাচল করে। আলিপুরদুয়ার জংশন থেকে কালজানি ব্রিজ, এর মাঝে 4টি রেলগেট। এই 4টি রেলগেটই আলিপুরদুয়ার শহরে। ট্রেন এলে এই 4টি রেলগেট একসঙ্গে বন্ধ হয়ে যায়। এর জেরে তৈরি হয় যানজট। এই ভোগান্তি দীর্ঘদিনের। শহরের মাঝখানে যে একটা রেল লাইন আছে, সেই রেল লাইনটা কিন্তু দুভাগ করে দিয়েছে আলিপুরদুয়ারকে। হয়তো এমন কোনো জায়গা নেই যে সেখানে হয়তো আন্ডারপাস করা যেতে পারে কিংবা ফ্লাইওভার হতে পারে। আমার মনে হয় না যে কোনো জায়গা আছে। যদি আলিপুরদুয়ারবাসী আমাদেরকে কনসেন্ট দেয়, তাহলে এই রুটটা চেঞ্জ করে আমরা অন্য রুট করতে চাই। আমরা একটা কনভেনশন ডাকবো, ডেকে নিয়ে সকলের কনসেন্ট নেব। রেল যখনই যায় মানুষকে ভোগান্তি হতে হয়। তো সুতরাং মনস্তিজ্ঞার এই ভাউতামি মানুষ বুঝে গেছে। এটার সমাধান আমরা বলছিলাম কোথাও ফ্লাইওভার করা হোক, কোথাও হচ্ছে সাবওয়ে করা হোক, বা ট্রেনের লাইন উঠিয়ে দেওয়া হোক, বা বিকল্প পথ চালু করা হোক। তখনও আমরা বলেছি, কিন্তু কোনো কাজের কাজ কিছু হয় নাই। সুতরাং মনস্তিজ্ঞা নির্বাচন আসলে এগুলা বলবে, আবার নির্বাচন চলে যাবে, তাদেরকেও খুঁজে পাওয়া যাবে না। হাসপাতাল, জেলা প্রশাসনের অফিস, থানা, আদালত, স্কুল, কলেজ এসব জায়গায় যেতে হলে কোনো না কোনো রেলগেট পেরোতে হয়। অভিযোগ, রেলগেট একবার পড়লে উঠতেই চায় না। এর জেরে আলিপুরদুয়ার শহরে তীব্র যানজট তৈরি হয়। রেলপথটা আন্ডারপাস করার ব্যবস্থা করা হোক। রেলপথটা থাক, কিন্তু আন্ডারপাস করে দেওয়া হোক। রেলপথ উঠবে কেন? এই সাইডে না হবে, ওই সাইডে হবে। যেখানে জায়গা আছে সেই প্লেস দিয়ে হবে। একটা আন্ডারপাস ইমার্জেন্সি অ্যাম্বুলেন্সের জন্য তো দরকার। মানে যে কোনো একটা পরিকল্পনা নেওয়া উচিত আর কি এই জায়গা, এই গেটটার জন্য। কেন এখানে যে পরিস্থিতি হয়, অ্যাক্সিডেন্ট হচ্ছে, তারপরে লোকের পেশেন্ট নিয়ে যেতে পারতেছে না, হাসপাতালে যেতে গেলে পেশেন্ট এখানে আটকে যাচ্ছে গেটে। শহরের মাঝখানে যে একটা রেল লাইন আছে, সেই রেল লাইনটা কিন্তু দুভাগ করে দিয়েছে আলিপুরদুয়ারকে। হয়তো এমন কোনো জায়গা নেই যে সেখানে হয়তো আন্ডারপাস করা যেতে পারে কিংবা ফ্লাইওভার হতে পারে। আমার মনে হয় না যে কোনো জায়গা আছে। যদি আলিপুরদুয়ারবাসী আমাদেরকে কনসেন্ট দেয়, তাহলে এই রুটটা চেঞ্জ করে আমরা অন্য রুট করতে চাই। আমরা একটা কনভেনশন ডাকবো, ডেকে নিয়ে সকলের কনসেন্ট নেব। রেল যখনই যায় মানুষকে ভোগান্তি হতে হয়। তো সুতরাং মনস্তিজ্ঞার এই ভাউতামি মানুষ বুঝে গেছে। এটার সমাধান আমরা বলছিলাম কোথাও ফ্লাইওভার করা হোক, কোথাও হচ্ছে সাবওয়ে করা হোক, বা ট্রেনের লাইন উঠিয়ে দেওয়া হোক, বা বিকল্প পথ চালু করা হোক। তখনও আমরা বলেছি, কিন্তু কোনো কাজের কাজ কিছু হয় নাই। সুতরাং মনস্তিজ্ঞা নির্বাচন আসলে এগুলা বলবে, আবার নির্বাচন চলে যাবে, তাদেরকেও খুঁজে পাওয়া যাবে না। আলিপুরদুয়ার থেকে রাজকুমার কর্মকার, নিউজ 18 বাংলা। বাংলাদেশকে ডেডলাইন আইসিসির। ভারতে আসা নিয়ে সিদ্ধান্ত জানাতে একেবারে সময়সীমা বেঁধে দেওয়া হলো। বাংলাদেশকে সময় বেঁধে দিল নিয়ামক সংস্থা। আরো ডিটেইল আপডেট জানাতে পারবে ইরন রয়েছে আমার সঙ্গে। ইরন, বাংলাদেশকে ঘাড় ধাক্কা দিয়েছে আইসিসি। বাংলাদেশের মুখ পুড়েছে, খেলতে না আসার নাটকে জবনিকা পড়ে গেছে। আজকে আইসিসির বৈঠক ছিল, সেখানে ভোটাভুটি হয়। যারা কাজে রয়েছে, যারা আইসিসির ফুল মেম্বার এবং যারা আইসিসি বিভিন্ন দেশ যারা খেলে, সেখানে 16টি ভোটের মধ্যে 14টি বাংলাদেশের সিদ্ধান্তের বিপক্ষে গেছে। আর বাংলাদেশের পাশে দাঁড়িয়েছে বাংলাদেশ স্বয়ং এবং সঙ্গে পাকিস্তান। অর্থাৎ 14-2 ব্যবধানে বাংলাদেশ যে ভারতে খেলতে আসবো না, নিরাপত্তার ইস্যু দিয়ে যে নাটক বা দাবি করছিল, সেটা উড়ে যায় এবং পরিষ্কার আইসিসি তরফ থেকে বলে দেওয়া হয় যে তোমরা হয় খেলো, না হলে তোমরা বাদ যাবে, তোমাদের থেকে স্কটল্যান্ড খেলবে। এই ঘটনার পর বাংলাদেশের প্রতিনিধি সেই বৈঠকে অনুরোধ করেন যে একটা দিন আমাদের সময় দেওয়া হোক অতিরিক্ত, এবং আমাদের রিকোয়েস্ট করে তারা বলেন যে আমরা সরকারের সাথে কথা বলতে চাই।
সরকার যেহেতু আমাদের অনুমতি দিতে চাইছে না, মানে অর্থাৎ ক্রিকেটাররা ক্রিকেট খেলতে চাইছেন, ক্রিকেট বোর্ড ক্রিকেট খেলতে চাইছে, কিন্তু বর্তমান বাংলাদেশের আভ্যন্তরীণ সরকার যারা রয়েছে, অন্তর্বর্তীকালীন সরকার, তারা সিদ্ধান্ত নিয়েছে ভারতে আসবে না। এই মানসিকতা, যেখানে ভারত বিদ্বেষী মনোভাব প্রকাশ করতে গিয়ে ক্রিকেটটাকে অন্ধকারে ঠেলে দিচ্ছে বাংলাদেশের বর্তমান সরকার, এবং তারা চাইছেন সরকারের কাছে গিয়ে কোনো রকম যদি বিষয়টা বোঝানো যায়, নাহলে বাংলাদেশ ক্রিকেটের জন্য বিরাট ক্ষতি হবে, আর্থিক ক্ষতি তো হবে, এবং বাংলাদেশ ক্রিকেট অন্ধকারে চলে যাবে। বিশ্বকাপ খেলতে হলে আসতেই হবে ভারতে, না হলে বাদ যাবে বাংলাদেশ, বিকল্প হিসাবে খেলবে স্কটল্যান্ড। সিদ্ধান্ত নিয়ে ফেলেছে আইসিসি। বাংলাদেশ ক্রিকেট বোর্ড একটা অনুরোধ করেছে যে 24 ঘন্টা সময় দেওয়া হোক, তার মধ্যে ইতিমধ্যে কয়েক ঘন্টা পেরিয়েও গেছে। বাংলাদেশ ক্রিকেট বোর্ড তারা শেষ চেষ্টা করে দেখতে চান যে কোনোভাবে যদি সরকারকে রাজি করিয়ে তারা আসতে পারেন, তাহলে অন্তত তাদের ক্রিকেটটা বাঁচবে, না হলে কিন্তু আগামী দিনে অন্ধকার নেমে আসবে বাংলাদেশ ক্রিকেটে। এবং ভোটাভুটির ক্ষেত্রে আরো একবার বলে দিই, বাংলাদেশের এই যে না খেলতে আসার যে নাটক বা নাটকীয় ভাবনা চিন্তা, পুরোটাই 14-2 ব্যবধানে আইসিসির বোর্ড মিটিং এ ভেস্তে গেছে। 14-2। একমাত্র পাকিস্তান শুধু বাংলাদেশের পাশে দাঁড়িয়েছে, আর কোনো দেশ, অস্ট্রেলিয়া, ইংল্যান্ড, সাউথ আফ্রিকা, কোনো দেশ